ক্লাসে জয়েন হতে বলতেছি। সেটাই বুঝছি। ঠিক আছে, শোনা যাচ্ছে এবার। আচ্ছা, আই থিঙ্ক এবার আমাকে শোনা যাচ্ছে। এটা 100% শিওর। কোনো সন্দেহ নেই। এবার আমাকে শোনা যাচ্ছে। ঠিক আছে? সবাই ক্লাসে আবার জয়েন হন। কষ্ট করে আবার ক্লাসে জয়েন হয়ে যান। ঠিক আছে? এবার ক্লিয়ার? রিনিউ কি আসছে? চলতেছে। হ্যাঁ, সবাই হচ্ছে একটু কষ্ট করে জয়েন হন ক্লাসে। কই বাকিরা কই? সবাই হচ্ছে ক্লাসে জয়েন হন একটু কষ্ট করে। কই বাকিরা কই? সবাই কই? সবাই ক্লাসে জয়েন হন। সামনে। তারাই তো বলে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই হচ্ছে আগের মতো, সবাই হচ্ছে আগের মতো হচ্ছে ক্লাসে কষ্ট করে জয়েন হয়ে যান। ঠিক আছে? সবাই হচ্ছে আগের মতো ক্লাসে কষ্ট করে জয়েন হয়ে যান। এক কথায় সবাই কষ্ট করে ক্লাসে জয়েন হয়ে যান। ঠিক আছে? বাকিরা কই? সবাই জয়েন হয়ে যান। ঠিক আছে? সবাই হচ্ছে ক্লাসটা একটু কষ্ট করে শেয়ার এবং মেনশন করে দেন সবাইকে। ঠিক আছে? সবাই ক্লাসে থাকবেন মাস্ট। ওকে, সবাই জয়েন হয়ে যান ক্লাসে। বাকিরা কই? আচ্ছা, সবাই ক্লাসে জয়েন হয়ে যান। আমরা কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা ক্লাস শুরু করব। মানে আমরা এখনই হচ্ছে ক্লাস শুরু করব। ঠিক আছে? আমরা হচ্ছে এখনই ক্লাস শুরু করব। তো সবাই হচ্ছে একটু কষ্ট করে জয়েন হয়ে যান। ঠিক আছে? বাকিরা সবাই কোথায়? ক্লাস তো শুরু হওয়ার কথা, কিন্তু আপনারা তো নাই। ঠিক আছে?
আচ্ছা, এখন আমাকে আশা করি শোনা যাচ্ছে। আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো সবাই জয়েন হয়ে যান, ঠিক আছে? আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি আবার বলতেছি, যারা ক্লাস করবেন না তাদেরকে পিডিএফ দেওয়া হবে না। ঠিক আছে? কথা হচ্ছে সোজা। আপনারা যারা ক্লাসগুলো করবেন না তাদেরকে পিডিএফ দেওয়া হবে না। সো সবাই বি কেয়ারফুল, মাস্ট। ঠিক আছে? আচ্ছা, আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে আমাদের ক্লাস হচ্ছে অংশীদারি ব্যবসা। কি বললাম? আজকে আমরা পড়বো কি? আজকে আমরা পড়বো হচ্ছে আমাদের অংশীদারি ব্যবসা। বুঝা গেল? আজকে আমরা অংশীদারি ব্যবসা নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ টপিক। এটা হচ্ছে আমাদের অংশীদারি ব্যবসা। এটা অনেক গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে? যারা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসা। বুঝা গেল? এটা আপনাদেরকে পারতে হবে। আচ্ছা, আমরা ম্যানেজমেন্টে সবাই পড়ছিলাম যে অংশীদারি ব্যবসা কাকে বলে, বা ম্যানেজমেন্টে পড়ছিলাম যে অংশীদারি ব্যবসায়ের যে আদ্যপাত্য, আমরা অংশীদারি ব্যবসায়ে যে থিওরি পড়ছিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা জানি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। কি বললাম? অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? একটা অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। এটা আমরা সবাই জানি যে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। ক্লিয়ার? এরপরে আমাদের এখান থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের ঋণের উপর সুদ। অংশীদারি ব্যবসায়ের ঋণের উপর সুদ ধরা বাধ্যতামূলক। অর্থাৎ আপনাকে ঋণের উপর সুদ ধরতে হবে, এটা বাধ্যতামূলক। ঠিক আছে? ঋণের উপর সুদ ধরতে হবে, এটাকে বাধ্যতামূলক 6%। কত পার্সেন্ট? 6%। বোঝা গেল? তাহলে অংশীদারি ব্যবসায়ে যে ঋণের উপর যে সুদ, এই সুদ কয় পার্সেন্ট ধরতে হবে? এই সুদ আপনাকে 6% ধরতে হবে। 6% আপনাকে ঋণের উপর সুদ ধরতে হবে। বুঝা গেছে? এটা হচ্ছে আমার অংশীদারি ব্যবসায়ের যে জাস্ট একটু থিওরিটিক্যাল জিনিস। ঠিক আছে? এটা আপনারা অবশ্যই পড়ে আসছেন যে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। এটা বাধ্যতামূলক 6%। 6% বাধ্যতামূলক। বুঝা গেল? এটা আশা করি বুঝতে পারছেন। এটা বোঝার পরে আমরা যে জিনিসটা পড়াশোনা করব, ঠিক আছে? অর্থাৎ মনে রাখতে হবে আপনাকে, আপনাকে একটা জিনিস এখান থেকে মাস্ট বি মনে রাখতে হবে। সেই জিনিসটা হচ্ছে, অর্থাৎ একটি একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে একজন অংশীদার কি কি জিনিস পায়, আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি কি বললাম আপনাকে? যে একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে একজন অংশীদার কি কি জিনিস পায়, আপনাকে সেই জিনিসটা মাথায় রাখতে হবে। বোঝা গেল? ওকে। আচ্ছা, মাত্র আসলেন, আমরা ক্লাসটা শুরু করছি মাত্র, ঠিক আছে? মাত্রই ক্লাস শুরু করলাম। তাহলে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার একজন অংশীদার ব্যবসা হতে কি কি পায়। আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে, একজন অংশীদার ব্যবসা থেকে মূলধনের সুদ পায়। কি বললাম? একজন অংশীদার ব্যবসা হতে মূলধনের সুদ পায়। কি পায়? মূলধনের সুদ পায়। আর কি পায়? একজন অংশীদার ব্যবসা হতে বেতন পায়। কি পায়? বেতন পায়। একজন অংশীদার ব্যবসা হতে মুনাফার অংশ পায়। মুনাফার অংশ পায়। একজন অংশীদার ব্যবসা হতে কমিশন পায়। এই 4টা জিনিস আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে। এটা হচ্ছে অংশীদারের প্রাপ্য। বুঝা গেছে? মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান, মনে করেন এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে একজন অংশীদার এই 4টা জিনিস পাবে। 4টা জিনিস পাবে। একটা কি? একটা হচ্ছে মূলধনের সুদ, আরেকটা হচ্ছে বেতন, আরেকটা হচ্ছে মুনাফার অংশ, আরেকটা হচ্ছে কমিশন। এগুলো একজন অংশীদার একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পায়। বুঝছেন এতটুকু? আমার আমার কথা এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আমার কথা যদি এতটুকু ক্লিয়ার হয়, এবার আমরা পরবর্তীতে যাই। খেয়াল করেন, একটা অংশীদার ব্যবসা হতে যদি এই জিনিসগুলো পায়, অবশ্যই একটা অংশীদারের কিছু কর্তন আছে না? কর্তন। কর্তন মানে কি জানেন? এই কর্তন মানে হচ্ছে কেটে নেওয়া। কর্তন মানে হচ্ছে কেটে নেওয়া। অর্থাৎ, ঠিক আছে, কর্তন মানে কি? কর্তন মানে হচ্ছে কেটে নেওয়া। মানে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পান, এবার আপনার কি করতে হবে? আপনি অবশ্যই একটা প্রতিষ্ঠান আপনার আপনার থেকেও কিছু পায়। কর্তন মানে কি? কর্তন মানে হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনার থেকে যে জিনিসগুলো কেটে রাখে, এটা হচ্ছে কর্তন। আপনি বুঝছেন কর্তন? কর্তন হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনার থেকে যেই জিনিসগুলোকে কেটে রাখে, এটা হচ্ছে কর্তন। তাহলে কর্তন কি? ভাই সোজা কথা, কর্তন হচ্ছে উত্তোলন। কর্তন কি? কর্তন হচ্ছে আমার 1 নম্বরে হচ্ছে উত্তোলন,
আর মনে রাখতে হবে উত্তোলন আছে আর হচ্ছে উত্তোলনের সুদ। এই দুইটা জিনিস হচ্ছে একটা অংশীদারের ব্যয়। কি বললাম? অংশীদারের ব্যয় কোনগুলা? এই দুইটা জিনিস হচ্ছে একটা অংশীদারের ব্যয়। আমার কথা বুঝছেন? একটা অংশীদারের ব্যয়। এই দুইটা জিনিস হচ্ছে একটা অংশীদারের ব্যয়। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোনটি অংশীদারের প্রাপ্য, পারা যাবে? যদি পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি অংশীদারের কর্তন, পারা যাবে? আশা করি পারা যাবে। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আশা করি বুঝছেন। এতটুকু, এই দুটো জিনিস ক্লিয়ার? অংশীদারের প্রাপ্য এবং হচ্ছে অংশীদারের কর্তন। ক্লিয়ার হয়েছেন? সাউন্ড আরেকটু বাড়াইলে ভালো হয়। আরেকটু বাড়াইতে হবে সাউন্ড। আমি তো আমার গলা ফাটাই ফেলতেছি। কি বলেন? আপনি একটু হেডফোন লাগাইন, ঠিক আছে? আমি তো জোরে জোরে কথা বলতেছি, অনেক জোরে জোরে। আচ্ছা, তাহলে মনে রাখতে হবে এই দুইটা জিনিস বুঝছেন? ওকে। এই দুইটা জিনিস যদি আপনি বুঝেন, এবার আমরা পরবর্তীতে চলে যাই। ঠিক আছে? পরবর্তীতে যদি আপনাকে যাইতে হয়, আপনাকে বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? আপনাকে বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করতে হবে। ভাই, বন্টনযোগ্য মুনাফা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বন্টনযোগ্য মুনাফা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরীক্ষায় আসতে পারে বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করো। মনে রাখতে হবে বন্টনযোগ্য মুনাফা যদি আপনি নির্ণয় করেন, প্রশ্নে, অবশ্যই প্রশ্নে একটা মুনাফা দেওয়া থাকবে। প্রশ্নে মনে রাখবেন বন্টনযোগ্য মুনাফা যখন আপনি নির্ণয় করবেন, প্রশ্নে একটা মুনাফা দেওয়া থাকবে। ভালো কথা। এখন আপনি কি করবেন? ওই যে মুনাফার সাথে মুনাফার সাথে মুনাফার সাথে আপনি অংশীদারদের কর্তনকে আপনি যোগ করবেন। আমি আপনাকে একটু আগে শিখাইলাম না যে অংশীদারের কর্তন? শিখাইলাম না? শিখাইলাম। তাহলে মনে রাখতে হবে পরীক্ষায় যদি আপনার মুনাফা মানে পরীক্ষার প্রশ্নে অবশ্যই একটা মুনাফা দেওয়া থাকবে। আপনাকে মুনাফার সাথে কর্তন গুলাকে যোগ করতে হবে। তো কর্তন কি? কর্তন হচ্ছে উত্তোলন, উত্তোলনের সুদ, এগুলোকে আপনাকে যোগ করতে হবে। মনে রাখতে হবে অংশীদারদের অংশীদারদের প্রাপ্যগুলোকে আপনাকে মাইনাস করতে হবে। আপনাকে আমি একটু আগে পড়াইলাম না অংশীদারের প্রাপ্য কোনগুলো? অবশ্যই পড়াইছি। প্রাপ্য কি কি? এই যে মূলধনের সুদকে মাইনাস করতে হবে, বেতনকে মাইনাস করতে হবে, ঋণের সুদকে আপনাকে মাইনাস করতে হবে। বুঝছেন আমার কথা? তাহলে আপনি কি বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করতে পারবেন? আমি কি বললাম? বন্টনযোগ্য মুনাফা কিভাবে নির্ণয় করে? বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করে প্রশ্নে, এটা অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে, কোনো কথা নাই, এটা আপনি অবশ্যই প্রশ্নে পাবেন। এই প্রশ্নে দেওয়া থাকবে মুনাফার সাথে আপনি কর্তনকে যোগ করবেন, আপনি অংশীদারদের প্রাপ্যগুলোকে মাইনাস করবেন, হয়ে গেছে। এই যে কর্তনকে যোগ, প্রাপ্যকে মাইনাস, হয়ে গেছে বন্টনযোগ্য মুনাফা। বুঝা গেল? বন্টনযোগ্য মুনাফা আপনার নির্ণয় করা হয়ে গেছে। বুঝছেন আমার কথা? ওকে। এতটুকু যদি আপনি বুঝেন, এর পরবর্তীতে আমরা ম্যাথ সমাধান করব, তখন আপনি আরো বেশি ক্লিয়ার হবেন। ম্যাথ সমাধান করব ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে খেয়াল করেন, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় 2011 এবং 12 সালে আসছে। খুব ভালো করে দেখেন, একটা ম্যাথ দেখলে সব বাকি সবগুলো ক্লিয়ার হবেন। কি বলছে? এই যে 2010 সনের বন্টনকৃত মুনাফা, কি মুনাফা? ভালো করে দেখেন, বন্টনকৃত মুনাফা। তার মানে আপনাকে বন্টনযোগ্য মুনাফা বের করতে বলছে। কি বের করতে বলছে আপনাকে? আপনাকে বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করতে বলছে। বন্টনযোগ্য মুনাফা আপনাকে। ভাইয়া, কুমিল্লা ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে কত মার্ক লাগবে জিপিএ ছাড়া? জিপিএ ছাড়া হচ্ছে 70। আপনাকে 70 প্লাস হচ্ছে সেফ জোন। জাহানারা ইসলাম, 70 প্লাস হচ্ছে সেফ জোন। আপনাকে 70 প্লাস পাইতে হবে উইদাউট জিপিএ। 70 প্লাস। ঠিক আছে? আচ্ছা, আপাতত আমরা এসব আলোচনা পরে করবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা ম্যাথ সমাধান করি। আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করতে। কি মুনাফা? বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করতে। ওকে, কোনো সমস্যা নাই, আমরা বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করতে আমি কি বলছি? প্রশ্নে একটা মুনাফা দেওয়া থাকবে। খেয়াল করেন তো, এই যে দেখেন প্রশ্নে একটা মুনাফা দেওয়া আছে, কত?
প্রশ্নে একটা মুনাফা দেওয়া আছে, এই যে প্রশ্নে একটা মুনাফা দেওয়া আছে কত, 2 লক্ষ টাকা। আপনি লিখে ফেলেন মুনাফা। তাহলে প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে একটা মুনাফা দেওয়া আছে কত, প্রশ্নে একটা মুনাফা দেওয়া আছে 2 লক্ষ টাকা দেওয়া আছে। ওকে, আমি কি বললাম, মুনাফার সাথে আপনাকে অংশীদারদের কর্তনগুলোকে যোগ করতে হবে। এখানে কি কোথাও কর্তন দেওয়া আছে? এখানে কিন্তু কোথাও উত্তোলন এবং উত্তোলনের সুদ আছে? কোথাও কিন্তু উত্তোলন এবং উত্তোলনের সুদ নাই। তার মানে আপনাকে কি করতে হবে, আপনার এই কর্তনগুলোকে যোগ করা লাগতেছে না। কি করতে হবে, আপনাকে অংশীদারদের প্রাপ্যগুলোকে আপনাকে বিয়োগ করতে হবে। তাহলে কি কি প্রাপ্য আছে, এই যে খেয়াল করেন, অংশীদারদ্বয় প্রারম্ভিক মূলধনের উপর 10% সুদ পায়। মূলধনের সুদ কি বলেন তো? ভাই মূলধনের সুদ হচ্ছে আমার জন্য প্রাপ্য। মূলধনের সুদ কি বলেন? ভাই মূলধনের সুদ হচ্ছে আমার জন্য প্রাপ্য। তাহলে আপনাকে মূলধনের সুদকে মাইনাস করতে হবে। তাহলে মূলধনের সুদ কত পার্সেন্ট? মূলধনের সুদ হচ্ছে আপনার 10%। কার উপর ধরতে হবে? প্রারম্ভিক মূলধন। তাহলে 8,000 এর 10% কত? 8,000 এর 10% কত? আমরা জানি 80,000 এর 10% হচ্ছে 8,000 টাকা। কত? 8,000 টাকা। আপনি এই 8,000 টাকে মাইনাস করেন। এরপরে 50,000 এর 10% কত? 50,000 এর 10% হচ্ছে কত? 5,000 টাকা। তাহলে 8 আর 5 এ কত? 13,000 টাকা। আপনি এটাকে মাইনাস করেন। অর্থাৎ মূলধনের সুদকে আপনি মাইনাস করেন। কত? 13,000 টাকা। কত? 13,000 টাকা। ঠিক আছে? তাহলে কত হয়? 1,87,000। কত হয়? 1,87,000 আপনি মাইনাস করে দিলেন। ওকে। এরপরে খেয়াল করেন, আমি আপনাকে কি বললাম, এই যে বেতন। আচ্ছা বলেন তো ভাই, বেতন অংশীদারদের প্রাপ্য না? বেতন, বেতন অবশ্যই অংশীদারের প্রাপ্য। আমি কি বললাম, প্রাপ্যগুলোকে মাইনাস করতে হয়। তাহলে আপনাকে বেতনকে মাইনাস করতে হবে। আপনাকে বেতন কি করতে হবে? আপনাকে বেতন মাইনাস করতে হবে। সমস্যা নেই, আপনাকে বেতন মাইনাস করতে হবে। মাইনাস করেন বেতন। তাহলে কত? বেতন হচ্ছে 1,000 টাকা। কখন দেখেন, মাসিক 1,000 টাকা। কখন? মাসিক বেতন 1,000 টাকা। আচ্ছা আমরা ম্যাথ করি একটা হিসাব কালের জন্য, মানে 1 বছরের জন্য আমরা ম্যাথ করি, কিন্তু বেতন দেওয়া আছে মাসিক 1,000 টাকা। তার মানে 1 মাসের জন্য দেওয়া আছে। আপনাকে 12 মাস বের করতে হবে, 1 বছর বের করতে হবে। কারণ আমরা ম্যাথ করি কেন? আমরা ম্যাথ করি একটা হিসাব কালের জন্য। আরে অ্যাকাউন্টিং এ হিসাব কাল কত বছর? 1 বছর, মানে 12 মাস। তাহলে 12 মাসে কত? 12 মাসে হবে 12,000 টাকা। কত? 12,000 টাকা। বুঝা গেল? মাইনাস দেন। 7 থেকে 2 গেলে 5, 8 থেকে 1 গেলে 7, 1, 1,75,000 টাকা। কত? 1,75,000 টাকা। ওকে। এরপরে খেয়াল করেন, এই যে পরিচালন খরচ, খরচগুলোকে কি করতে হয়? খরচগুলোকে মাইনাস করতে হয়। পরিচালন খরচ কত? 70,000 টাকা। কত? 70,000 টাকা আপনি মাইনাস করেন। কত? 70,000 টাকা। আর কত? অন্যান্য খরচ 5,000 টাকা। তাহলে আপনি এই ইয়েকে মাইনাস করেন, 75 কে আপনি মাইনাস করেন। মাইনাস করলে কত হয়? মাইনাস করলে আপনার 1 লক্ষ হয়। কত হয়? 1 লক্ষ হয়। আমার আনসার কত? আমার আনসার হচ্ছে 1 লক্ষ টাকা। কত? 1 লক্ষ টাকা। বুঝছেন আমার কথা? আমার উত্তর কত? উত্তর হচ্ছে আমার 1 লক্ষ টাকা। উত্তর কত? উত্তর হচ্ছে আমার 1 লক্ষ টাকা। আশা করি বুঝছেন। ঠিক আছে? বুঝছেন সবাই? নাকি আরেকবার বুঝাবো বলেন? সবাই একটু কমেন্ট করেন। উত্তর কত? উত্তর 12,000 টাকা। ঠিক আছে? উত্তর কত? উত্তর হচ্ছে 12,000 টাকা। উত্তর কত? উত্তর হচ্ছে 12,000 টাকা। সবাই কষ্ট করে একটু কমেন্ট করেন তো, বুঝছেন কিনা? আচ্ছা, আমি আপনাকে একটু এটা কথা বলছিলাম, খেয়াল করেন। কি বলছিলাম? আপনি যখন বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করবেন, আপনি যখন আপনি যখন বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করবেন, প্রশ্নে একটা মুনাফা দেওয়া থাকবে। কোনো একদম সমস্যা নাই। প্রশ্নে প্রশ্নে একটা মুনাফা দেওয়া থাকবে। বুঝছেন? আচ্ছা 12,000। আচ্ছা খেয়াল করেন তো, এই যে খেয়াল করেন, জাহানারা ইসলাম খেয়াল করেন, এই যে মাসিক 1,000 টাকা। কত? মাসিক 1,000 টাকা বেতন পায়।
কত টাকা বেতন পায়? মাসিক সে ১,০০০ টাকা বেতন পায়। আচ্ছা, আপনি কি এই ম্যাথটা ১ মাসের জন্য করতেছেন? আপনি কি এই ম্যাথটা ১ মাসের জন্য করতেছেন? করতেছেন না। সে মাসে পায় ১,০০০ টাকা। আমরা ম্যাথ করি কেন? আমরা একটা অ্যাকাউন্টিং এ ম্যাথ করি একটা হিসাব কালের জন্য। একটা হিসাব কালের জন্য। আর হিসাবকাল অবশ্যই ১ বছরের হয়। কত বছরের হয়? ১ বছরের হয়। তো ১ বছরে কয় মাস? ১ বছরে ১২ মাস না? ১ বছরে ১২ মাস না? এই যে ১২, বুঝছেন? আচ্ছা, এই যে খেয়াল করেন, এটা হচ্ছে কথা আরকি। তো এজন্য হচ্ছে ১২,০০০ টাকা। তো ১২ মাসে কত? ১২ মাসে হচ্ছে ১২,০০০ টাকা। আচ্ছা, তাহলে খেয়াল করেন পরীক্ষায় প্রশ্নে একটা মুনাফা দেওয়া আছে কত? মুনাফা দেওয়া আছে আপনার ২ লক্ষ টাকা। কত? মুনাফা দেওয়া আছে আপনার ২ লক্ষ টাকা। তা আমি আপনাকে কি বলছি? আপনাকে আমি বলছি যে কর্তন গুলাকে যোগ করতে হয়। কর্তন। তো অংশীদারের কর্তন কি? উত্তোলন এবং উত্তোলনের সুদ। এখানে কি উত্তোলন এবং উত্তোলনের সুদ আছে? এখানে কিন্তু উত্তোলন এবং উত্তোলনের সুদ নাই। তার মানে ধরার দরকার নাই। ওকে। এরপরে দেখেন আমি কি বললাম অংশীদারের প্রাপ্যগুলোকে মাইনাস করতে হয়। বলছিলাম না যে অংশীদারের প্রাপ্যকে মাইনাস করতে হয়। আচ্ছা, অংশীদারের প্রাপ্য কি কি? আমরা জানি অংশীদারের প্রাপ্য হচ্ছে মূলধনের সুদ। কিসের সুদ? মূলধনের সুদ। এখানে মূলধনের সুদ আছে খেয়াল করেন এই যে প্রারম্ভিক মূলধনের উপর 10% হারে সুদ। তার মানে মূলধনের সুদ আছে। খেয়াল করেন এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন কত? ৮০ আর ৫০ কত? ১,৩০,০০০। ৮০ আর ৫০ ১,৩০,০০০ এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এর 10%, এর 10%, ১ শূন্য ১ শূন্য কাটা। হাতে থাকে কত? হাতে থাকে হচ্ছে ১৩,০০০ টাকা। বুঝা গেল? ১৩,০০০ টাকা। এটাকে আপনি মাইনাস করেন। আপনাকে মূলধনের সুদকে মাইনাস করতে হবে। ঠিক আছে? কারণ এটা অংশীদারের প্রাপ্য। কত? ১৩,০০০ টাকা। তো ১৩,০০০ মাইনাস করলে কত হয়? ১,৮৭,০০০ টাকা। এটা আসে না? এটা আসে। এবার খেয়াল করেন বেতন। ভাই বলেন তো বেতন কি? অংশীদারের প্রাপ্য না? বেতন অংশীদারের প্রাপ্য। তাই আপনাকে বেতনকে মাইনাস করতে হবে। কত? ১,০০০ টাকা। কিন্তু ১২ মাসের কত? ১২ মাসে হচ্ছে ১২,০০০ টাকা আপনাকে মাইনাস করতে হবে। আপনাকে মাইনাস করতে হবে। মাইনাস করে দেন। ৭ থেকে ২ গেলে ৫, ৮ থেকে গেলে ৭, ১,৭৫,০০০ টাকা। বুঝা গেল? এরপরে খেয়াল করেন পরিচালন খরচ। আপনাকে খরচগুলাকে মাইনাস করতে হবে। বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করতে ওই যে কর্তন আর হচ্ছে প্রাপ্য এগুলো প্লাস মাইনাস করার পরে আপনাকে খরচগুলোকে মাইনাস করতে হবে। তো খরচগুলোকে মাইনাস করেন। এই যে পরিচালন খরচ কত? ৭০,০০০ টাকা। মাইনাস করে দেন ৭০,০০০ টাকা। এবং অন্যান্য খরচ ৫,০০০ টাকা। তার মানে কত? ৭০ আর ৫ এ কত? ৭৫,০০০ টাকা। আপনি এটাকে মাইনাস করে দেন। মাইনাস করলে কত হয়? মাইনাস করলে আপনার ১,০০,০০০ টাকা হয়। বুঝছেন? এটা হচ্ছে আমার বন্টনযোগ্য মুনাফা। এটা কি? এটা হচ্ছে আমার বন্টনযোগ্য মুনাফা। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার খেয়াল করেন। এবার কি বলছে? আপনাকে বলছে মামুন ও মারুফ কত টাকা পাবে? মানে মামুন মামুন ও মারুফ কত টাকা পাবে? আপনাকে সেটা বের করতে বলছে। খেয়াল করেন। মামুন ও মারুফ একটি অংশীদারি কারবারের অংশীদার। ভালো কথা। উক্ত কারবারে নিট মুনাফা। উক্ত কারবারের নিট মুনাফা ৫৭,০০০ টাকা। কত টাকা? ৫৭,০০০ টাকা। চুক্তি অনুসারে মামুন ও মারুফের বেতন যথাক্রমে তার মানে কি দেওয়া আছে? বেতন দেওয়া আছে। কি দেওয়া আছে? বেতন ১৫,০০০ টাকা ও ১২,০০০ টাকা। বাকি মুনাফা যদি এখানে ৬০ হবে কত? ৬০। এখানে ৬০ হবে ৬০। বাকি মুনাফা যদি ৬০ এবং ৪০ অনুপাতে তাদের মধ্যে বন্টন করা হয় তবে মামুন ও মারুফ যথাক্রমে কত টাকা পাবে? ভাই আমাকে বলুন তো এখানে কি জানতে চাইছে? এখানে জানতে চাইছে মামুন ও মারুফের প্রাপ্য। মামুন ও মারুফের প্রাপ্য আপনাকে জানতে চাইছে। কি জানতে চাইছে? আপনাকে মামুন ও মারুফের প্রাপ্য। আচ্ছা আমাকে বলুন তো এই মামুন ও মারুফ একটা অংশীদারি ব্যবসায়ীর অংশীদার। তাহলে একজন অংশীদার ব্যবসা থেকে কি কি পায়? মামুন ও মারুফ যেহেতু একটা অংশীদারি ব্যবসায়ীর অংশীদার, অংশীদারি ব্যবসায়ী একজন অংশীদার ব্যবসা থেকে কি পায়? একজন ব্যবসায়ী ব্যবসা হইতে মূলধনের সুদ পায়। একজন অংশীদার ব্যবসা হতে আর কি পায়? বেতন পায়। তাহলে আর কি পায়? আর হচ্ছে মুনাফার অংশ পায়। বুঝা গেল? ওকে। তাহলে মামুন কত টাকা বেতন পায়? বেতন অবশ্যই প্রাপ্য না। বেতন পায় ১৫,০০০ টাকা। লিখেন ১৫,০০০ টাকা। বেতন কত পায়? ১৫,০০০ টাকা। এরপরে মারুফ কত পায়? মারুফ পায় হচ্ছে ১২,০০০ টাকা। বুঝছেন? আচ্ছা। এরপরে আর কি কিছু আছে?
আর কোনো কিছু আছে? আর কিন্তু কোনো কিছু নাই। আর কি আছে? মুনাফার অংশ। এই যে বন্টন করা হয়। কি বন্টন করে? মুনাফা। এই যে বাকি মুনাফা বন্টন করে। বাকি মুনাফা বন্টন করে। আচ্ছা ভালো কথা। আপনাকে মনে রাখতে হবে অংশীদারি ব্যবসায়ে নিট মুনাফা থেকে অংশীদারি ব্যবসায়ে নিট মুনাফা থেকে বন্টন করা যায় না। অংশীদারি ব্যবসায়ে নিট মুনাফা থেকে বন্টন করা যায় না। আপনি মনে রাখতে হবে অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের টাকা বন্টনযোগ্য মুনাফা থেকে দিতে হয়। কই থেকে দিতে হয়? বন্টনযোগ্য মুনাফা থেকে দিতে হয়। অর্থাৎ একটি অংশীদারিক ব্যবসায়ে অংশীদারদের যে মুনাফার অংশ, ওই মুনাফার অংশ আপনাকে বন্টনযোগ্য মুনাফা থেকে দিতে হয়। তা আমি আপনাকে বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করা শিখাইছি না? আপনি বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করা শিখাইছি না? বন্টনযোগ্য কিভাবে নির্ণয় করবেন? আপনাকে বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করে? আমরা জানি বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করতে অবশ্যই প্রশ্নে একটা নিট মুনাফা থাকে। সমস্যা নাই, একটা নিট মুনাফা থাকে। ওকে, একটা নিট মুনাফা থাকে। তাহলে নিট মুনাফা কত? নিট মুনাফা হচ্ছে ৫৭,০০০ টাকা। কত? ৫৭,০০০ টাকা। এরপরে এখান থেকে আপনার কি করতে হবে? এখান থেকে হচ্ছে অংশীদারদের প্রাপ্যকে মাইনাস করতে হবে। খেয়াল করেন, বেতন বেতন অংশীদারের প্রাপ্য, প্রাপ্যকে আপনি মাইনাস করেন। কত? ১৫ আর ১২ সমান সমান কত? ১৫ আর ১২ এ হচ্ছে ২৭,০০০ টাকা। কত টাকা? ২৭,০০০ টাকা। এটাকে আপনি মাইনাস করেন। ঠিক আছে? মাইনাস করলে কত হয়? মাইনাস করলে হয় হচ্ছে আপনার ৩০,০০০ টাকা। কত টাকা? ৩০,০০০ টাকা। বুঝছেন? এটা কি? এটা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। আর কি কিছু আছে? আর কিন্তু কিছু নাই। তার মানে এটা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। এখন এই বন্টনযোগ্য মুনাফা কত অনুপাতে বন্টন করছে দেখেন। এই যে ৬০:৪০। কত অনুপাত ৪০? ৬০:৪০। এই ৬০:৪০ এ বন্টন করা হইছে। বন্টন করা হইছে। ওকে, কোনো সমস্যা নাই। বন্টন করা হইছে। এখন আমরা এটাকে তার মানে মনে রাখতে হবে মামুন কত পায়? মামুন পায় ৬০, মারুফ পায় ৪০। বুঝছেন? ওকে। এবার এটাকে আমরা আরেকটু ছোট করে নিব। এই যে এই শূন্য কাটেন। তাহলে কত? এই ৬:৪। তার মানে ৬:৪ এ কি পায়? ৬:৪ এ হচ্ছে তারা মুনাফা পায়। ওকে? আচ্ছা। তাহলে খেয়াল করেন। এই যে ৩০,০০০ আমরা কি করব? বন্টনযোগ্য মুনাফা কত? বন্টনযোগ্য মুনাফা হচ্ছে ৩০,০০০। কত? ৩০,০০০। এটা আমরা দেখলাম একটু আগে। যে বন্টনযোগ্য মুনাফা হচ্ছে আমার ৩০,০০০ টাকা। বুঝছেন? কত? ৩০,০০০ টাকা। ওকে। কত? ৩০,০০০ টাকা। এটা থেকে আমি বন্টন করব। ঠিক আছে? এটা থেকে আমি বন্টন করব। ঠিক আছে? কিভাবে করব? উপরে ৬, নিচে কত? এই যে ৪ আর ৬ যোগ করেন ১০। এবার কাটাকাটি করেন। ৩ ১০ এ ৩০। কত? ৩ ১০ এ ৩০। তাহলে ৩০০০। ৩০০০ ইন্টু ৬ সমান কত? ১৮,০০০। কত? ১৮,০০০। ওকে। আবার ৩০,০০০ ইন্টু মারুফের কত? ৪। উপরে থাকবে ৪ আর নিচে হবে কি? ২ টা অনুপাতের যোগফল। তাহলে ১০। ৩ ১০ এ ৩০। ঠিক আছে? ৩ ৪ ১২,০০০। ৩ ৪ কত? ৩ ৪ হচ্ছে ১২। ৩ ৪ কত? ৩ ৪ হচ্ছে ১২,০০০। আর এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে ১৮,০০০। এবার আপনি ২ টা যোগ করে দেন। যোগ করলে কত হয়? ৩৩,০০০। কত হয়? ৩৩,০০০ আর হচ্ছে ২৪,০০০। আর কত? আর হচ্ছে ২৪,০০০। তাহলে আনসার কত? ৩৩ আর ২৪। আনসার কত? ৩৩ আর ২৪। বুঝছেন আমার কথা? ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? ওকে। আশা করি ক্লিয়ার। আই হোপ ক্লিয়ার হইছেন। বুঝছেন? আই হোপ ক্লিয়ার হইছেন। সবাই একটু কমেন্ট করেন তো ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করেন তো ক্লিয়ার কিনা? ঠিক আছে? সবাই একটু কমেন্ট করেন তো ক্লিয়ার কিনা? ওকে। আচ্ছা। এটা ক্লিয়ার? জাস্ট আপনাকে একটু মাথায় একটু ইয়ে করে কাজ করতে হবে। ঠিক আছে? মামুন ও মারুফ তারা অংশীদার না? তো তারা কি পায়? তারা যেই জিনিসটা পায়, ঠিক আছে? তারা যেই জিনিসটা পায়, ওইটা আপনি জাস্ট যোগ করে দিলে হয়ে যাচ্ছে। বুঝছেন? তারা কি পায়?
তারা পায়। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, একটা অংশীদারি ব্যবসায়ে নিট মুনাফা থেকে বন্টন করা হয় না। এই যে নিট মুনাফা আছে না, এই নিট মুনাফা থেকে বন্টন করা হয় না। কই থেকে বন্টন করা হয়? বন্টনযোগ্য মুনাফা। অর্থাৎ বন্টনযোগ্য মুনাফা থেকে আপনাকে অংশীদারদের প্রাপ্যগুলোকে দিতে হয়। বুঝছেন? ওকে। এখন যে জিনিসটা পড়াবো, এটা থেকে আপনি প্রশ্ন পাবেন, মানে মাস্ট পাবেন। ভালো একটা, মানে এটা অনেক ইম্পর্টেন্ট। শিওর শিওর শিওর। সাব্বির, প্রশ্ন করেন। সাব্বির হাসান, আপনি প্রশ্ন করেন। সাব্বির, আপনি প্রশ্ন করেন। ওকে। আচ্ছা, এবার আমরা এখান থেকে পড়বো, ঠিক আছে? মনে রাখতে হবে অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। অংশীদারদের মূলধন হিসাব হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, আর একটা হচ্ছে স্থির অথবা স্থিতিশীল মূলধন পদ্ধতি। বোঝা গেছে? তাহলে অংশীদারদের মূলধন হিসাব কয় প্রকার? আমরা জানি অংশীদারদের মূলধন হিসাব হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, আরেকটা হচ্ছে স্থির অথবা স্থিতিশীল মূলধন পদ্ধতি। বোঝা গেল? এই দুইটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। এখন আপনাকে মনে রাখতে হবে অংশীদারদের মূলধন হিসাব দুই প্রকার না। একটা কি বললাম? একটা বললাম হচ্ছে, আপনাকে বললাম যে একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। কি বললাম? একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। ঠিক আছে, সবাই নোট করেন। সবাই নোট করেন। একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। সবাই নোট করেন। পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। ওকে। পরিবর্তনশীল মূলধন পদ্ধতি কি কি? মনে রাখতে হবে এই পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে প্রারম্ভিক মূলধন, কি বললাম? প্রারম্ভিক মূলধন। এরপরে কি আছে? এরপরে আছে আপনার অতিরিক্ত মূলধন। কি মূলধন? এরপরে আছে আপনার অতিরিক্ত মূলধন। এরপরে কি আছে? এরপরে আছে আপনার অতিরিক্ত মূলধন। বুঝছেন? এরপরে আপনাকে যোগ করতে হবে অংশীদারের প্রাপ্য। কি যোগ করবেন আপনি? আপনি যোগ করতে হবে অংশীদারের প্রাপ্য। অংশীদারের প্রাপ্য, আপনি অংশীদারের প্রাপ্যকে যোগ করবেন। ঠিক আছে? ওকে। এরপর আপনাকে মাইনাস করতে হবে, আপনাকে মাইনাস করতে হবে অংশীদারের কর্তনগুলাকে। আপনাকে মাইনাস করতে হবে কি? আপনাকে মাইনাস করতে হবে অংশীদারের কর্তনগুলাকে, আপনাকে মাইনাস করতে হবে। এটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। কি পদ্ধতি? এটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, সমস্যা নাই, করাই দিব। এটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে কি কি জিনিস থাকে, মনে রাখতে হবে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে প্রারম্ভিক মূলধনও থাকে, অতিরিক্ত মূলধনও থাকে, অংশীদারে প্রাপ্যও থাকে, অংশীদারে কর্তনও থাকে। এই সবগুলো জিনিস একসঙ্গে থাকে কোন পদ্ধতি? পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। বুঝছেন? আচ্ছা, এরপরে আমি কি বললাম এটা নোট করতে হবে, নোট করেন। এরপরে এরপরে আমি কি বললাম? আরেকটা কি আছে ভাই? আরেকটা হচ্ছে আপনার স্থির পদ্ধতি। আরেকটা কি পদ্ধতি? আরেকটা হচ্ছে স্থির পদ্ধতি। বুঝছেন? আরেকটা কি পদ্ধতি? আরেকটা হচ্ছে স্থির পদ্ধতি। বুঝছেন? আরেকটা কি? আরেকটা হচ্ছে স্থির পদ্ধতি। এখন মনে রাখতে হবে স্থির পদ্ধতিতে হচ্ছে আমরা দুই ভাবে করি। কয় ভাবে করি? দুই ভাবে করি। অর্থাৎ একটা হচ্ছে অংশীদারের মূলধন হিসাব। অর্থাৎ একটা হচ্ছে অংশীদারের মূলধন হিসাব। অর্থাৎ স্থির পদ্ধতিতে আপনাকে দুই প্রকারের হিসাব করতে হবে। কি করতে হবে? দুই প্রকারের হিসাব করতে হবে। একটা হচ্ছে অংশীদারের মূলধন হিসাব। অংশীদারের মূলধন হিসাব। আরেকটা হচ্ছে চলতি হিসাব। আরেকটা কি? আরেকটা হচ্ছে চলতি হিসাব। বুঝছেন? তাহলে স্থির পদ্ধতি কয় প্রকার? স্থির পদ্ধতিতে হচ্ছে দুই প্রকারের হিসাব থাকে। দুই প্রকার হিসাব থাকে। কি? কোথায়? অর্থাৎ স্থির পদ্ধতিতে দুই প্রকারের হিসাব থাকে।
একটা হচ্ছে অংশীদারের মূলধন হিসাব, আরেকটা হচ্ছে চলতি হিসাব, বুঝছেন? ওকে। এখন কথা হচ্ছে অংশীদারের মূলধন হিসাবে কি কি থাকে? অংশীদারের মূলধন হিসাবে থাকে প্রারম্ভিক মূলধন। কি মূলধন? প্রারম্ভিক মূলধন। এটা হচ্ছে অংশীদারের মূলধন হিসাবে থাকে। প্রারম্ভিক মূলধন আর হচ্ছে অতিরিক্ত মূলধন। আর কি মূলধন? আর হচ্ছে অতিরিক্ত মূলধন। এই ২ টা জিনিস, এই ২ টা জিনিস কই থাকে? এই ২ টা জিনিস আপনার অংশীদারের মূলধন হিসাবে থাকে। আরেকটা কি বললাম? আরেকটা বললাম চলতি হিসাব। মনে রাখতে হবে অংশীদারদের প্রাপ্য, অর্থাৎ অংশীদারদের প্রাপ্য কই থাকে? চলতি হিসাবে থাকে। আরেকটা কি বললাম? কর্তন। অংশীদারের কর্তন কই থাকে? চলতি হিসাবে থাকে। বুঝছেন? তাহলে মনে রাখতে হবে পরিবর্তনশীল, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি যখন আপনি করবেন, এখানে একটা মাত্র হিসাব থাকবে। কয়টা হিসাব থাকবে? এখানে একটা হিসাব থাকবে। এখানে একটা হিসাব থাকবে। পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। এখানে একটা হিসাব থাকবে। বুঝছেন? এই একটা হিসাবে প্রারম্ভিক মূলধনও আসবে, অতিরিক্ত মূলধনও আসবে, অংশীদারের প্রাপ্যও আসবে, অংশীদারের কর্তনও আসবে। এই একটা হিসাবে। বুঝা গেল? এটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। ওকে। এরপরে ২ নাম্বার কি বললাম? স্থির পদ্ধতি। ২ নাম্বার কি বললাম? স্থির পদ্ধতি। এখানে ২ প্রকারের হিসাব থাকে। কয় প্রকার? ২ প্রকারের হিসাব থাকে। একটা হচ্ছে অংশীদারের মূলধন হিসাব, আরেকটা হচ্ছে চলতি হিসাব। অংশীদারদের মূলধন হিসাবে থাকে প্রারম্ভিক মূলধন, আরেকটা হচ্ছে অতিরিক্ত মূলধন। বুঝছেন? আর চলতি হিসাবে থাকে হচ্ছে অংশীদারের প্রাপ্য, অংশীদারের কর্তন। বুঝা গেছে? আমার কথা বুঝছেন? সবাই বলুন তো আমার কথা বুঝছেন? এই ক্লিয়ার আমার কথা? সবাই একটু কষ্ট করে কমেন্ট করেন তো। ক্লিয়ার? ওকে। আচ্ছা। এরপরে, এর পরবর্তীতে আমরা একটা প্রশ্ন দেখব। ঠিক আছে? এর পরবর্তীতে আমরা একটা প্রশ্ন দেখব। ঠিক আছে? সবাই এটা আনসার করেন তো। আচ্ছা, এটা আনসার করেন তো। এই প্রশ্নটা ইম্পোর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা ইম্পোর্টেন্ট। আনসার করেন সবাই। কি বলছে? অংশীদারদের মূলধন যেখানে স্থায়ী থাকে, কি থাকে? স্থায়ী থাকে, স্থায়ী থাকে। স্থায়ী মানে কি? স্থির পদ্ধতি। স্থায়ী মানে কি? স্থায়ী মানে হচ্ছে স্থির পদ্ধতি। পড়াইছি না? স্থায়ী থাকে। কি বলছে? যেখানে অংশীদারের মূলধন কি থাকে? স্থায়ী থাকে। চলতি, ভাই চলতি আমি বললাম চলতি মানে চলতি হিসাব। চলতি হিসাবে অংশীদারে প্রাপ্য, অংশীদারে প্রাপ্য থাকবে, কর্তন থাকবে। প্রাপ্য থাকবে, কর্তন থাকবে। সাব্বির হাসান, আমি কি বললাম? স্থির পদ্ধতি। আপনি যখন স্থির পদ্ধতি অবলম্বন করবেন, তখন আপনাকে ২ টা হিসাব খুলতে হবে। ২ টা হিসাব আপনাকে খুলতে হবে। একটা কি? একটা হচ্ছে আপনার মূলধন হিসাব, আরেকটা হচ্ছে চলতি হিসাব। এটা আপনাকে খুলতে হবে। খোলার পরে মূলধন হিসাবে আসবে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, আর চলতি হিসাবে আসবে প্রাপ্য আর কর্তন। প্রাপ্য আর কর্তন, প্রাপ্য আর কর্তন। বুঝছেন? ওই যে অংশীদারের প্রাপ্য আর কর্তন, এটা চলতি হিসাবে চলে আসবে। আচ্ছা, সবাই আনসার করেন তো। অংশীদারের মূলধন যেখানে স্থায়ী থাকে, স্থায়ী থাকে, বুঝছেন? মানে কি? স্থির পদ্ধতি। স্থায়ী মানে কি? স্থায়ী মানে হচ্ছে স্থির পদ্ধতি। স্থায়ী মানে কি? স্থায়ী মানে হচ্ছে স্থির পদ্ধতি। ওকে। লাভ ক্ষতির অংশ, লাভ ক্ষতির অংশ। এরপরে মূলধনের উপর সুদ, উত্তোলনের উপর সুদ কোথায় লিপিবদ্ধ করা হয়? আনসার করেন তো। পড়াইছিলাম। আনসার করেন সবাই। জলদি। আরে বিয়োগ, আপনাকে আমি যোগ বিয়োগ শিখাচ্ছি না তো। আপনাকে আমি বলতেছি চলতি হিসাবে। চলতি হিসাবে আপনাকে কর্তন আর প্রাপ্যগুলোকে রাখতে হবে। যোগ বিয়োগ করার দরকার নাই তো এখানে। আপনাকে আমি যোগ বিয়োগ করাচ্ছি না। আমি আপনাকে বলতেছি যে আপনি স্থির পদ্ধতিতে ২ টা হিসাব খুলবেন। খুলতে হবে আপনাকে। একটা কি? একটা হচ্ছে মূলধন হিসাব, আরেকটা চলতি হিসাব। তো চলতি হিসাবে প্রাপ্য আর কর্তন থাকবে। চলতি হিসাবে প্রাপ্য আর কর্তন থাকবে। বুঝছেন আমার কথা? আপনি কি আমার কথা বুঝছেন? সাব্বির হাসান, কর্তন আপনি বিয়োগ এখানে করার দরকার নাই তো। আপনি কর্তনকে বিয়োগ করবেন বন্টনযোগ্য মুনাফার ক্ষেত্রে। মানে ওই সময়, এখন তো প্রয়োজন নাই। আর আপনি যেটা আরেকটা পদ্ধতি করতেছেন, বুঝছেন? আচ্ছা। ভাই আমাকে একটা কথা বলেন, কোন পদ্ধতি?
স্থির পদ্ধতি। লাভ ক্ষতির অংশ, এই যে লাভ ক্ষতির অংশ, এটা কি অংশীদারের প্রাপ্য না? লাভ ক্ষতির অংশ অংশীদারের প্রাপ্য না? অবশ্যই প্রাপ্য। আমাকে বলুন তো, মূলধনের সুদ, এই মূলধনের সুদ অবশ্যই অংশীদারের প্রাপ্য না? প্রাপ্য। উত্তোলনের উপর সুদ অবশ্যই কি অংশীদারের উপর, অংশীদারের কর্তন, অংশীদারের কর্তন। উত্তোলনের উপর সুদ অংশীদারের কর্তন না? অবশ্যই অংশীদারের কর্তন। তাহলে আমাকে বলুন তো, স্থির পদ্ধতিতে, স্থির পদ্ধতিতে অংশীদারের প্রাপ্য আর কর্তন কোন হিসাবে লেখা হয়? আমরা একটু আগে সুন্দর করে পড়ছিলাম না? এই যে প্রাপ্য আর কর্তন চলতি হিসাবে লেখা হয়। চলতি হিসাব কত সুন্দর করে লিখে দিয়েছি দেখেন। এই যে চলতি হিসাবে লেখা হয়। কোন হিসাবে লেখা হয়? চলতি হিসাবে লেখা হয়। পারা যাবে? বুঝছেন আমার কথা? সবাই আমাকে বলুন তো, বুঝছেন কিনা? লাভ ক্ষতির অংশ, এটা কি প্রাপ্য না? প্রাপ্য। মূলধনের সুদ ভাই প্রাপ্য না? প্রাপ্য। উত্তোলনের উপরে সুদ কর্তন। তাহলে প্রাপ্য আর কর্তন কোন হিসাবে থাকে? প্রাপ্য কর্তন কোন হিসাবে থাকে? চলতি হিসাবে থাকে। চলতি হিসাবে থাকে। বুঝছেন আমার কথা? পারা যাবে? কোন পারা যাবে? এই যে স্থায়ী, স্থায়ী বুঝছেন? ওকে। আচ্ছা, এটা আনসার করেন তো সবাই। ওকে, খেয়াল করেন, খুব ভালো করে প্রশ্নটা দেখতে হবে। ঠিক আছে? আমাকে কি বলছে? হিসাবের জের, হিসাবের জের কত হবে? পরীক্ষায় প্রারম্ভিক দেওয়া আছে। এক এক, এক এক মানে কি? এক এক মানে হচ্ছে প্রারম্ভিক। এক এক মানে কি? এক এক মানে হচ্ছে পরীক্ষায় প্রারম্ভিক মূলধন দেওয়া আছে। যদি আপনাকে পরীক্ষায় প্রারম্ভিক মূলধন দেওয়া থাকে, তার মানে আনসার আপনাকে অবশ্যই সমাপনী মূলধন বের করতে হবে। কি বের করতে হবে? আপনাকে সমাপনী মূলধন বের করতে হবে। এটা হচ্ছে প্রথম, মানে একদম প্রথম কথা। এখানে অবশ্যই প্রারম্ভিক মূলধন দেওয়া আছে, তার মানে উত্তরে আপনাকে সমাপনী মূলধন বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন হিসাবের জের মানে কি সমাপনী মূলধন বের করব। হিসাবের জের মানে কি? হিসাবের জের মানে হচ্ছে আমরা এখন সমাপনী মূলধন বের করব। ওকে, আচ্ছা, আমাদের মূলধন পদ্ধতি কয় প্রকার? আমাদের মূলধন পদ্ধতি হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার আমাদের মূলধন পদ্ধতি আছে। এখানে পরীক্ষার প্রশ্নে আপনি কি কোথাও, পরীক্ষার প্রশ্নে কোথাও কি আপনার কোন পদ্ধতি দেওয়া আছে? কোন পদ্ধতি দেওয়া নাই। মনে রাখতে হবে, নোট, যদি কোনো পদ্ধতির কথা বলা না থাকে, নোট করেন সবাই। যদি কোনো, কোনো পদ্ধতি, পদ্ধতি কয়টা? দুইটা না? যদি কোনো পদ্ধতির কথা উল্লেখ না থাকে, খুব ভালো করে শুনে রাখেন, যদি কোনো পদ্ধতির কথা উল্লেখ না থাকে, তাহলে আপনাকে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি ধরে কাজ করতে হবে। তাহলে আপনাকে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি ধরে কাজ করতে হবে। বুঝছেন আমার কথা? আপনাকে পরিবর্তনশীল, আপনাকে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি অনুযায়ী কাজ করতে হবে। অনুযায়ী কাজ করতে হবে। বুঝছেন? অনুযায়ী কাজ করতে হবে। ওকে, এটা নোট করে নেন। যদি পরীক্ষায় কোনো পদ্ধতির কথা না বলে, আপনাকে কাজ করতে হবে কোন পদ্ধতি? পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। ওকে, এবার আমরা পরিবর্তনশীল মূলধন পদ্ধতি নিয়ে কাজ করব। তাহলে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি নিয়ে কিভাবে কাজ করে? আমরা জানি পরিবর্তনশীল মূলধন পদ্ধতি লিখে দিয়েছিলাম না? এই যে লিখে দিয়েছিলাম না? পরিবর্তনশীল মূলধন পদ্ধতি লিখে দিয়েছিলাম না? এই সূত্র আপনি ব্যবহার করবেন। ঠিক আছে? তাহলে আমরা পরিবর্তনশীল মূলধন পদ্ধতি নিয়ে কাজ করব। ঠিক আছে? তাহলে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি প্রথম কি থাকে? প্রথম থাকে হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রথম কি থাকে? প্রথম প্রারম্ভিক মূলধন থাকে। কি থাকে? প্রথম হচ্ছে প্রারম্ভিক মূলধন থাকে। এরপরে কে থাকে? এরপরে যদি অতিরিক্ত মূলধন থাকে, অতিরিক্ত মূলধন নিয়ে আপনাকে কাজ করতে হবে। এরপর আপনাকে প্রাপ্যগুলোকে যোগ করতে হবে, কর্তনগুলোকে মাইনাস করতে হবে। এটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতির কাজ। ওকে, তাহলে প্রারম্ভিক মূলধন দেওয়া আছে কত? খেয়াল করেন তো। প্রারম্ভিক মূলধন দেওয়া আছে এই যে তৌফিক ও নাফিস, তাহলে 40,000 আর হচ্ছে 50,000। ঠিক আছে? তৌফিক ও নাফিস কত? খেয়াল করেন, এই যে তৌফিক মানে টি, নাফিস মানে কি এন, সংক্ষেপে দিলাম। কত দেওয়া আছে? দেওয়া আছে 40,000।
40,000 এবং 50,000। এটা কি ভাই? এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এটা কি? এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। ওকে। এবার কি করতে হবে? প্রারম্ভিক মূলধনের সাথে আমাদের কাজ কি? প্রারম্ভিক মূলধনের সাথে আমাদেরকে অংশীদারে প্রাপ্যকে যোগ করতে হবে না? সূত্র এটা না? যে আপনাকে অংশীদারে প্রাপ্যকে যোগ করতে হবে, এটা সূত্র না? এটা হচ্ছে সূত্র। এখন অংশীদারের প্রাপ্য আপনি কিভাবে বের করবেন? আপনাকে আমি শিখাইছিলাম না অংশীদারের প্রাপ্য কিভাবে বের করে? প্রাপ্য। প্রাপ্য মানে কি? মানে অংশীদাররা ব্যবসা থেকে কি পায়? প্রথম কথা, অংশীদাররা ব্যবসা হতে বেতন পায়। এই যে বেতন পায় কত? 22,000 টাকা ও 15,000 টাকা। লিখে ফেলেন বেতন। বেতন কত? বেতন হচ্ছে 22,000 টাকা। আর কত? আর হচ্ছে 15,000 টাকা। এটা কি পায়? বেতন পায়। আর কি কিছু পায়? আর কিছু পায়? হ্যাঁ, এই যে মূলধনের সুদ 10% হারে প্রারম্ভিক মূলধনের উপর সুদ। ভাই সুদ কি? সুদ কি প্রাপ্য না? অবশ্যই প্রাপ্য। কার উপর ধরতে হয়? প্রারম্ভিক মূলধন। তাহলে কত? এই যে 40,000 এর 10% কত? 4,000। 50,000 10% কত? 5,000। তার মানে এই যে যোগ করে দেন 4,000। আর কত? 5,000। বুঝছেন? যোগ করে দেন। তাহলে কত? 22 আর 4 এ 26। আর কত? 15 আর 5 এ 20। যোগ করে দিছেন? ওকে। এরপরে আর কি পায়? অংশীদাররা মুনাফার অংশ পায় না? অংশীদাররা মুনাফার অংশ পায় না? মুনাফার অংশ পায়। তো মুনাফার অংশ কই থেকে দেয়? বন্টনযোগ্য মুনাফা থেকে দেয়। ভালো কথা। এখানে কি বন্টনযোগ্য মুনাফা দেওয়া আছে? দেওয়া নাই। তো বন্টনযোগ্য মুনাফা কিভাবে নির্ণয় করে? আমরা জানি বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করে পরীক্ষায় একটা মুনাফা দেওয়া থাকবে। মাস্ট একটা মুনাফা দেওয়া থাকবে। তাহলে আমরা এবার বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করব। বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করতে পরীক্ষায় মাস্ট একটা কি দেওয়া থাকবে? একটা মুনাফা দেওয়া থাকবে। কোনো কথা নাই। একটা মুনাফা পরীক্ষায় দেওয়া থাকবে। মুনাফা কত দেওয়া আছে? মুনাফা দেওয়া আছে আপনার ১,০০,০০০ টাকা। মুনাফা কত দেওয়া আছে? মুনাফা দেওয়া হচ্ছে আপনার ১,০০,০০০ টাকা। এটা পরীক্ষার প্রশ্নেই দেওয়া থাকবে। মুনাফা ১,০০,০০০ টাকা। এখন মুনাফা থেকে আপনাকে কি করতে হবে? মুনাফা থেকে আপনাকে অংশীদারের প্রাপ্যকে মাইনাস করতে হবে। তাহলে অংশীদারের প্রাপ্য কত ভাই? এই যে ২২ আর ৪ এ ২৬। এটা কি প্রাপ্য না? আর কত? ২০। ২৬ আর ২০ এটা কি অংশীদারের প্রাপ্য না? আপনাকে এই ২৬ আর ২০ কে মাইনাস করতে হবে। এই ২৬ আর ২০ কে মাইনাস করলে কত হয়? ৪৬,০০০। আপনাকে এই ৪৬,০০০ টাকাকে মাইনাস করতে হবে। বুঝছেন আমার কথা? এখন আপনি এটাকে যোগ করে দেন। কত হয়? যোগ করলে হয় ৫৪,০০০ টাকা। কত টাকা হয়? ৫৪,০০০ টাকা। এই ৫৪,০০০ টাকা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। এই ৫৪,০০০ টাকা কি? এই ৫৪,০০০ টাকা হচ্ছে আমার বন্টনযোগ্য মুনাফা। ভাই ক্লিয়ার আমার কথা? এখন আপনার কি করতে হবে? বন্টনযোগ্য মুনাফা থেকে আপনাকে মুনাফা বন্টন করতে হবে। মুনাফা আপনাকে বন্টনযোগ্য মুনাফা থেকে এখানে কি কোনো অনুপাত দেওয়া আছে? খেয়াল করেন। বলছে ২ জনের মধ্যে সমান অংশে ভাগ করে দেওয়া হয়। সমান অংশে ভাগ করতে হবে মানে সমান ভাগ করতে হবে। তাহলে আপনি ভাগ করে দেন। এই বন্টনযোগ্য মুনাফা ৫৪,০০০। ৫৪,০০০ কে যখন আপনি ২ দিয়ে ভাগ করবেন, ২ দিয়ে ভাগ করলে উত্তর হচ্ছে ২৭,০০০ টাকা। কত? ২৭,০০০ টাকা। যোগ করে দেন তাহলে। আপনি যোগ করে দেন ২৭,০০০ টাকা। যোগ করে দেন ২৭,০০০ টাকা। এটাকে আপনি যোগ করে দেন। ০, ০, ০, ৭ ৬ কত? ১৩, ১৩ ৩ হাতে ১, ২ ২ ৪ ৫, ৫৩,০০০। আর কত? ০, ০, ০, ৭, ২ ২ ৪৭,০০০ টাকা। কত? ৪৭,০০০ টাকা। ওকে। এবার আপনি এটাকে যোগ করে দেন। এই ৫৩,০০০ আর হচ্ছে ৪৭,০০০। এটাকে আপনি যোগ করে দেন। তাহলে আপনার প্রাপ্য হয়ে গেছে। কত? ০, ০, ০, ৩ ৫ ৪ ৯ ৯৩,০০০ আর কত ০০০৭ ৫ ৪ ৯ ৯৭,০০০ তাহলে আনসার কত? আনসার হচ্ছে ৯৩,০০০ আর হচ্ছে ৯৭,০০০ আনসার কত? ৯৩,০০০ আর ৯৭,০০০ বুঝছেন কিনা বলেন? স্টেপ বাই স্টেপ বুঝাইলাম বুঝছেন কিনা আমাকে বলেন তো বুঝছেন কিনা? বুঝছেন আমার কথা? বুঝছেন? সবাই ক্লিয়ার কিনা? আমার একটু জানান তো সবাই ক্লিয়ার কিনা? একটু জানান তো ক্লিয়ার কিনা? সবাই আমারে একটু জানান তো ক্লিয়ার কিনা? বুঝছেন আমার কথা? একটু জানান তো ক্লিয়ার কিনা? সমাপনী মূলধন বুঝছেন? কোন পদ্ধতিতে করছি আমরা?
পরিবর্তনশীল মূলধন। কোন পদ্ধতি? পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে করছিলাম। বুঝছেন? তো পরিবর্তনশীল মূলধন পদ্ধতির সূত্র কি? সূত্র হচ্ছে প্রারম্ভিক মূলধন এর সাথে অতিরিক্ত মূলধন প্রশ্নে নাই। প্রাপ্য প্রশ্নে আছে। কর্তন কি আছে? কর্তন নাই। তার মানে এখানে আনসার। কত? ৯৩,০০০ আর ৯৭,০০০। ওকে। আচ্ছা, এটা সবাই এটা আনসার করেন তো। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা মোস্ট আজকে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট গুলো দিচ্ছি, ঠিক আছে? আনসার করেন সবাই। যে একটি অংশীদারি কারবারের অবসায়ন মানে কি জানেন? অবসায়ন মানে হচ্ছে বিলোপ সাধন। অবসায়ন মানে হচ্ছে বিলোপ সাধন। অবসায়ন মানে কি? অবসায়ন মানে হচ্ছে বিলোপ সাধন। তার মানে হচ্ছে একটি অংশীদারি কারবারের বিলোপ সাধনের ক্ষেত্রে বা অবসায়নের ক্ষেত্রে কারবারের নগদ অর্থ অংশীদারদের মধ্যে কিভাবে বন্টিত হবে। মনে রাখতে হবে, একটি অংশীদারি ব্যবসা যখন বিলোপ সাধন হয় তখন তাদের মূলধন ব্যালেন্সের ভিত্তিতে মুনাফা বন্টন করতে হয়। তাদের মূলধন ব্যালেন্সের ভিত্তিতে মুনাফাকে বন্টন করতে হয়। বুঝছেন? কি করতে হয়? তাদের মূলধন ব্যালেন্সের ভিত্তিতে মুনাফাকে বন্টন করতে হয়। বুঝছেন আমার কথা? যখন একটি অংশীদারি ব্যবসা বিলোপ সাধন হবে তখন তাদের মূলধন ব্যালেন্সের ভিত্তিতে মুনাফা বন্টন করতে হয়। কেমনে করতে হয়? তাদের মূলধনের যে ব্যালেন্স আছে ওই মূলধনের ব্যালেন্সের ভিত্তিতে মুনাফাকে বন্টন করতে হয়। বুঝছেন কথা? মূলধন ব্যালেন্সের ভিত্তিতে মুনাফাকে বন্টন করতে হয়। মূলধন ব্যালেন্সের ভিত্তিতে। সবাই ক্লাসে আছেন নাকি? নাকি আমি আপনাদের কমেন্টগুলো দেখতে পারতেছি না? এই যে সবাই বুঝছেন কিনা বলেন তো? মূলধন ব্যালেন্সের উপর ওকে। আচ্ছা, এরপরে ভাই এই প্রশ্নটা দেখেন। নতুন অনুপাত কি বের করতে বলছে? নতুন অনুপাত। ভাই যদি পরীক্ষায় নতুন অনুপাত আসে, যদি আপনাকে পরীক্ষায় নতুন অনুপাত বের করতে বলে, যদি আপনাকে পরীক্ষায় নতুন অনুপাত বের করতে বলে, আপনি তিনটা স্টেপ ফলো করবেন। কয়টা স্টেপ? তিনটা স্টেপ ফলো করবেন, ঠিক আছে? স্টেপ নাম্বার ওয়ান, পরীক্ষায় অবশ্যই একটা ভগ্নাংশ দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? পরীক্ষায় পরীক্ষায় অবশ্যই একটা ভগ্নাংশ দেওয়া থাকবে। এই যে ভগ্নাংশ, এটাকে ভগ্নাংশ বলে। প্রথমত আপনাকে ভগ্নাংশের বিয়োগ করতে হবে। প্রথমত হচ্ছে কি করতে হবে? প্রথমত হচ্ছে আপনাকে ভগ্নাংশের বিয়োগ করতে হবে। আপনাকে ভগ্নাংশের বিয়োগ করতে হবে। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশের বিয়োগ করতে হবে, ঠিক আছে? ভগ্নাংশের বিয়োগ করতে হবে। বুঝছেন? এটা হচ্ছে স্টেপ নাম্বার ওয়ান। স্টেপ নাম্বার টু, স্টেপ নাম্বার টু, এই স্টেপ নাম্বার টু তে কি করতে হবে? এই যে অংশীদার আছে না, এই যে ২ আর ১, এটা কি দুইটা অংশীদারের অনুপাত না? এই দুইটা অংশীদারের অনুপাতকে এই যে বিয়োগ করার ফলে আপনি একটা বিয়োগফল পাইছেন না, এই বিয়োগফল দিয়ে গুণ করতে হবে। এই বিয়োগফল দিয়ে গুণ করতে হবে। অংশীদারদের অনুপাতকে বিয়োগফল দিয়ে গুণ করতে হবে। বিয়োগফল দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে ২ নাম্বার স্টেপ। বিয়োগফল দিয়ে গুণ করতে হবে। বিয়োগফল দিয়ে আপনাকে গুণ করতে হবে। বুঝছেন আমার কথা? ওকে। এবার আমরা কাজ করব। এবার আমরা কি করব? এবার আমরা কাজ করব। ওকে। তাহলে প্রথম কি বললাম? আমি প্রথম বললাম যে মুনাফার অর্থাৎ ভগ্নাংশের বিয়োগ। তাহলে খেয়াল করেন কত? এই যে ৫ থেকে ১। প্রথম কাজ কি? ভগ্নাংশের বিয়োগ। ৫ থেকে ১। তো ৫ থেকে ১ গেলে কত? ৫ থেকে ১ গেলে হচ্ছে ৪। কত? ৪। ওকে, ভালো কথা। এখন আমি কি বললাম? বিয়োগফলকে দিয়ে এই যে অনুপাত ২ টাকে গুণ করতে হবে। অনুপাত কত?
একজনের হচ্ছে 2, আরেকজনের হচ্ছে 1, একজনের হচ্ছে 2, আরেকজনের কত, আরেকজনের হচ্ছে 1। এখন কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করে দেন 4। এই বিয়োগফলের গুণ করতে হবে। তাহলে 4 দুগুণে 8, 4 একে 4। বাকি আছে কত, বাকি আছে একজনেরটা, মানে বাকি আছে কি, তৃতীয় জনেরটা বাকি আছে। মনে রাখতে হবে তৃতীয় জনেরটা যখন আপনি করবেন খুবই সহজ। এই যে এই যে পুরাতন অনুপাত, মনে রাখতে হবে পুরাতন অনুপাতের যোগফল। অর্থাৎ আপনি কি করবেন, আপনি পুরাতন অনুপাতের যোগফলকে যোগ করবেন কত, 3। 2 আর 1 কত, 2 আর 1 হচ্ছে 3। বাকি কাজ কি, এই যে এই যে উপরের ভগ্নাংশ, এই যে ভগ্নাংশের উপরের যে অংশ থাকবে, উপরের অংশকে আপনি গুণ করবেন, কি করবেন, গুণ করবেন। তাহলে 3 একে 3, আনসার কত, 8 4 3। আনসার কত, 8 4 3 হয়ে গেছে, বুঝছেন। প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আপনাকে ভগ্নাংশের বিয়োগ করতে হবে, করলাম। এই যে 5 থেকে 1 গেলে 4 করছি। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে আপনাকে এই যে অনুপাতগুলাকে আপনাকে গুণ করতে হবে বিয়োগফলের সাথে। গুণ করলাম 2 1 4 4, তাহলে 4 দুগুণে 8, 4 একে 4 করছি। করার পরে মনে রাখতে হবে পুরাতন অনুপাতের যোগফল কত, 2 আর 1 এ 3, যোগ করলাম। এরপরে কি করলাম, এই যে ভগ্নাংশের একদম উপরে যে থাকে, উপরে কত আছে 1, এই 1 কে গুণ করলাম, 3 একে 3। আনসার হচ্ছে 8 4 3। বুঝছেন আনসার কত, আনসার হচ্ছে 8 4 3। আনসার কত, আনসার হচ্ছে 8 4 3। আনসার কত, আনসার হচ্ছে 8 4 3। একটা প্রশ্ন আসে নাই। আচ্ছা, একটা প্রশ্ন আসে নাই। ঠিক আছে, একটা প্রশ্ন যে স্লাইডে আসে নাই, স্লাইড মিস্টেক হইছে, স্লাইড মিস্টেকের কারণে আসে নাই। আচ্ছা, এই যে এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা দেখেন সবাই, কি বলছে, এই যে লাভ ক্ষতির অনুপাত, মানে আপনাকে অনুপাত বের করতে বলছে, কি বের করতে বলছে আপনাকে, আপনাকে অনুপাত বের করতে বলছে, ওকে। আচ্ছা, ভালো কথা, প্রশ্ন পড়তে হবে ভালো করে। এ ও বি, এ ও বি অংশীদার যারা 3:2, এটা কি, এটা হচ্ছে পুরাতন অনুপাত। এটা কি অনুপাত, এটা হচ্ছে পুরাতন অনুপাত। কি অনুপাত, এটা হচ্ছে পুরাতন অনুপাত, মনে রাখতে হবে এটা, এটা হচ্ছে পুরাতন অনুপাত। ঠিক আছে, মুনাফা বন্টন করে তারা 3/7 3/7 সি কে প্রধান অংশীদার হিসেবে গ্রহণ করলো। কি করলো, অর্থাৎ 3/7 কাকে দিল, সি কে, অর্থাৎ সি কে দিল 3/7, যা এ এর নিকট হতে 2/7 এবং বি এর নিকট হতে 1/7 পেয়েছে। আমাকে একটা কথা বলেন তো, এ এর মুনাফা কত, মানে এর অনুপাত কত ভাই, 3 না, এ এর অনুপাত কত ভাই, এর অনুপাত হচ্ছে 3, কিন্তু এ দিছে কত, এ দিছে হচ্ছে 7। আচ্ছা, আর তার কাছে আছে 3, সে দিছে 7 থেকে, হবে, হবে না, কারণ তার থেকে আছে 3 টাকা, সে 60 টাকা দিতে পারবে, দিতে পারবে না। এরপরে খেয়াল করেন বি, বি এর কত আছে, বি এর আছে 2, কিন্তু সে দিছে কত, সেও 7 দিছে, হবে, তার কাছে আছে 2 টাকা, সে সে দিছে 60 টাকা, হবে, হবে না। যদি এইরকম সিচুয়েশন হয় তখন আপনি কি করবেন, তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভগ্নাংশ বানাইতে হবে। কি করতে হবে আপনাকে, আপনাকে ভগ্নাংশ বানাইতে হবে। এখন আমরা ভগ্নাংশ বানাবো, কি বানাবো, ভগ্নাংশ বানাবো। আচ্ছা, ভগ্নাংশ বানাইলে কি করতে হবে, এই যে এ সমান সমান কত, 3, এই 3 থাকবে উপরে, আর আপনাকে ভগ্নাংশের এই যে 3 আর 2 এ 5, এটাকে যোগ করতে হবে, করছেন, এটাকে আপনাকে যোগ করতে হবে। এরপরে কি করতে হবে, মাইনাস, এই যে আপনি কত দিছেন, 2/7, এ কত দিছে, 2/7, আপনাকে এই 2/7 কে মাইনাস করতে হবে, এ 2/7 কে আপনাকে মাইনাস করতে হবে, বুঝছেন এতটুকু, ওকে। এবার আমরা জানি 5 সাতা কত, 5 সাতা হচ্ছে 35, 5 সাতা 35। এবার কত, 3 সাতা কত, 3 সাতা হচ্ছে 21,
আর গুণ করতে হবে, 5 দুগুণে 10, তাহলে কত হয়? তাহলে হচ্ছে 11/35। কত হয়? 11/35। বুঝছেন আমার কথা? এরপরে বি কি করব? আমরা বি করব, বি মানে বি কত পায়? আচ্ছা বি কত পায়? খেয়াল করেন, বি হচ্ছে 2, বি এর অনুপাত কত? 2। আর কি করতে হবে? 3 আর 2 এ 5, অনুপাত বানাইছি, মাইনাস 1/7। কত? 1/7। ওকে, খেয়াল করেন, এই যে 5 আর 7 তার মানে কত? 5 7 35, 5 7 5 7 35। আর গুণ করেন, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 মাইনাস 5 একে 5, তাহলে কত? 14 থেকে 5 গেলে হচ্ছে 9, সমান হচ্ছে 9/35। সমান কত? 9/35। ওকে, ভালো কথা, 9/35। এখন দেখেন তো, এই যে সি এর কত? সি, সি এর হচ্ছে আপনার 3/7। সি এর কত? সি এর হচ্ছে আপনার 3/7। সি এর কত? সি এর হচ্ছে আপনার 3/7। এখন আপনাকে মনে রাখতে হবে, এই যে খেয়াল করেন, এ এর নিচেও কত আছে? 35। বি এর নিচেও কত আছে? 35। মানে দুই জনের নিচেই 35 35 করে আছে। তাহলে আপনাকে এখানেও কি করতে হবে? সি কেও আপনাকে 35 করতে হবে। তাহলে আপনি চিন্তা করেন তো, কোন জিনিসটা করলে আপনার 35 হয়? এটা আমরা 9 10 এ করছিলাম ম্যাথমেটিক্সে। কোন জিনিসকে করলে আপনার 35 হয়? খুব সিম্পল হিসাব। আপনি উভয় পক্ষকে যখন হচ্ছে 5 দিয়া গুণ করবেন, আপনি যখন উভয় পক্ষকে 5 দিয়া গুণ করবেন তখন কি 35 হয় না? এই যে খেয়াল করেন, ৫ ৭ 35, ৫ ৭ 35 আর ৩ ৫ কত? ৩ ৫ হচ্ছে 15। তাহলে কত? খেয়াল করেন, 35/15। আমরা কি করলাম? আমরা উভয় পক্ষকে 5 দিয়া গুণ করলাম। উভয় পক্ষকে আমরা 5 দিয়া গুণ করলাম। তাহলে খেয়াল করেন এর কত? এর হচ্ছে এর কত? এর হচ্ছে 11/35। এর কত? এর হচ্ছে 11/35। এর কত? এর হচ্ছে 11/35। বি এর কত? বি এর হচ্ছে 9/35। বি এর হচ্ছে 9/35। সি এর কত? সি এর হচ্ছে 15/35। এবার আপনি এই 35 35 কেটে দেন। কত থাকে? আপনার উত্তর হবে 11, 9, 15। এটাই হচ্ছে আপনার আনসার। এটাই হচ্ছে আপনার আনসার, বুঝছেন? এটাই হচ্ছে আপনার আনসার। দিস ইজ দ্য আনসার। বুঝছেন কিনা বলেন? এটাই হচ্ছে আপনার আনসার। 11, 9, 15। 11, 9, 15। এটা হচ্ছে আপনার আনসার। বুঝছেন কিনা? এই যে দেখেন গুচ্ছের প্রশ্নটা দেখেন, গুচ্ছের প্রশ্নটা দেখেন। এই যে এ ও বি দুইজন অংশীদারের অনুপাত কত? 7:3। 7:3। লাভ ক্ষতি বন্টন করে। তারা সি কে নতুন অংশীদার হিসেবে নিল, সমস্যা নাই। এ এ কত পাইছে? 7/1। আমাকে একটা কথা বলেন তো, এর অনুপাত ছিল 7, সে 7 থেকে 1 দিতেই পারে, কোনো সমস্যা নাই। তার মানে 7 থেকে 1 গেল কত? 7 থেকে 1 গেলে হচ্ছে 6। বুঝছেন আমার কথা? ভালো করে জাস্ট ভালো করে দেখেন, এর অনুপাত ছিল কত? 7 ছিল না? 7 ছিল না? এটা হচ্ছে পুরাতন অনুপাত। ভাই আপনার কাছে যদি 7 টাকা থাকে, আপনি কাউকে 1 টাকা দিতে পারেন। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তার মানে আপনি 7 থেকে 1 টাকা দিতে পারতেছেন। যখন আপনি 7 থেকে 1 টাকা দিতে পারবেন, আপনার কি ভাগ করা লাগবে? ভাগ করা লাগবে না। তাহলে কত? 7 থেকে 1 গেলে 6। ওকে। এটা কত? এটা হচ্ছে এ এর অনুপাত। এ এর অনুপাত। ওকে। বি, বি এর ছিল 3। সে 3 থেকে 1 দিয়া দিছে। কোনো সমস্যা নাই। 3 থেকে 1 দেওয়া যাবে। সমস্যা নাই। তাহলে 3 থেকে 1 গেলে হচ্ছে 2। এটা কত? এটা হচ্ছে বি এর অনুপাত। তাহলে সি কত পাইছে? সি, তাহলে সি কত পাইছে? সি হচ্ছে এ থেকেও পাইছে 1, বি থেকেও পাইছে কত? 1। তাহলে 1 একে কত? 2 না? 2। এটা হচ্ছে সি এর অনুপাত। তাহলে আনসার কত? আনসার হচ্ছে এ, বি, সি। তাহলে এর কত? এর হচ্ছে 6, বি এর হচ্ছে 2, সি এর কত? সি এর হচ্ছে 2। তাহলে আনসার কত? আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করি, যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 দুগুণে 6, 2 একে 2, 2 একে 2। আনসার হচ্ছে 3 1 1। আনসার কত? আনসার 3 1 1। এটা গুচ্ছের প্রশ্ন। কোথায় আসছে? এটা গুচ্ছের প্রশ্ন। গুচ্ছতে আসছে।
বুঝা গেল? গুচ্ছের প্রশ্ন। এটা হচ্ছে আনসার। দিস ইজ দ্যা আনসার। বুঝছেন আমার কথা? এটা হচ্ছে আপনার আনসার। বুঝা গেল? ওকে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস। ঠিক আছে? আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস। আজকে হচ্ছে আমাদের এই পর্যন্তই ক্লাস। ঠিক আছে? আমাদের আগামীকালকে ক্লাস আছে। আগামীকালকে হচ্ছে আমাদের ক্লাস আছে। ঠিক আছে? আগামীকালকে হচ্ছে আমাদের ক্লাস আছে। আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস। অর্থাৎ অংশীদারি ব্যবসা এতটুকু পর্যন্ত পড়লে হবে। অংশীদারি ব্যবসা থেকে আপনি এতটুকু পড়লে হবে। বুঝছেন? এতটুকু ভালো করে পড়াশোনা করেন। এতটুকু যদি ভালো করে পড়াশোনা করতে পারেন, এতটুকু ভালো করে পড়াশোনা করলে হবে। সো আজকে এতটুকুই ক্লাস। এতটুকু পড়াশোনা করেন ভালো করে। ঠিক আছে? সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।